নির্বাচন করার মতো শক্তি তারা অর্জন করতে পারেন নাই। আপনি এক বছর একটা নতুন একটা রাজনৈতিক দল হয়েছে, যেই দলের যারা লিডার নেতৃত্ব কি জুলাই আগস্টের মতো একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, তাদের গঠিত দলের এখন আসলে খুব ভয়াবহ। কয়েকদিন আগে রংপুরে চোর বলে দুইজনকে রাতের বেলায় মেরে ফেলছে। এই যে এরকম একটা মানে ভয়ের পরিবেশ, আপনি ঢাকা শহরে এখন হাঁটবেন, আপনাকে যে কোনো 10 জন ঘিরে ধরে পিঠে মারা ফেলতে পারে। মব কি আর ফেলে না। জামাতের ভোট কত শতাংশ? 7-8%। জামাত তো বাংলাদেশে কখনো একটা জোটের সঙ্গে ক্ষমতায় ছিল, 4 দলীয় জোটের সঙ্গে, কিন্তু এককভাবে তারা কখনো ক্ষমতায় যাইতে পারে নাই। এককভাবে তারা কখনো ক্ষমতায় যাইতে পারবে বলেও হুমায়ুন সরকার নামে এক এই যে গান টান করেন আর কি, আমাদের যে গীতি কবিরা আছেন যারা স্থানীয়ভাবে গান টান করেন, উনার একটি গান সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে। 6 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। গানের ভাষাটা খুব একটা শ্লীল না সামাজিকভাবে, কিন্তু গানের এটা একটা পরামর্শমূলক গান, যেটা আমাদের এই মানে আমাদের গায়করা করে থাকেন। আমাদের যে আমি কি বলবো যে আমাদের এই কি ধরনের ফোক মিউজিক বা এই যে আধ্যাত্মিক বিচ্ছেদি গান করে থাকেন। এই গানের উনি পরামর্শ দিয়েছেন একটা। তো এই হুম। এই সিপিবির আমার ধারণা গানটি অনেকে আপনারা শুনে থেকেছেন। এই এই এনসিপির অবস্থা হয়েছে এই গানেরও, যেই পরামর্শ উনিটা দিয়েছেন হুমায়ুন সরকার, ওই রকম অবস্থা আর কি। যে এনসিপি আশা করেছিল একটা, যারা তাদেরকে স্বপ্ন দেখিয়েছিল তারা আধা পথে নিয়ে এনসিপি কে রেখে চলে গেছে, কোমর ভেঙে দিয়েছে এনসিপি। এখন এনসিপির ভিতর থেকে আমরা যেই তথ্যটা পাচ্ছি, কথাবার্তা হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনের সঙ্গে, এদের এরা নির্বাচন করবে না। এরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করবে না। কেন? কারণ ওই যে আধা পথে নিয়ে ওদের কোমর ভেঙে দেয়া হয়েছে। তাদের স্বপ্ন দেখানো হয়েছিল যে তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের মতো কথা বলো, আমাদের শিখিয়ে দেয়া রাজনীতি করো, তাহলে বিএনপি যেহেতু নানাভাবে আমরা বিএনপির বিরুদ্ধে প্রচার করছি, বিএনপির জনপ্রিয়তা কমে যাবে এবং আমরা সবাই মিলে নির্বাচন করলে 151টা আসন পেয়ে যাব, আমরা সরকারি দল হয়ে যাব, এবং যে করেই হোক এই সরকারকে আমরা যত দীর্ঘ সময় রাখতে পারবো বিএনপির জনপ্রিয়তা ততটাই কমবে। কিন্তু বাস্তবতা ভিন্ন, এবং আধা পথে গিয়ে এনসিপি দেখলো যে আসলে কাজ হচ্ছে না, কোমর ভেঙে গিয়েছে। এই জন্য তারা এখন নির্বাচন করতে চাইছে না। তো এই নির্বাচন যে করতে চাইছে না এইটা তারা আসলে সরাসরি বলতে পারছে না, কারণ যেহেতু তারা রাজনীতিতে নেমেছে, নানা কথাবার্তা বলেছে যে ইউনূস সরকারকে 5 বছর চাই, নানা প্রচারণা হয়েছে, সংস্কার হলে এই হবে নাই হবে, আমরা নির্বাচন করতে দিব না, এই করতে দিব না। ওরা একলাই জুলাই আগস্টে বিপ্লব করেছে, আর কারো অংশগ্রহণ ছিল না, এরকম নানা কথাবার্তা তো হচ্ছে। মানে নতুন বন্দোবস্তের কথাও তো শুনিয়েছে। হ্যাঁ, নতুন বন্দোবস্তের কথাও তো হচ্ছে, কিন্তু গত 1 বছরে বিএনপির বিরুদ্ধে যেই সব অভিযোগ আছে স্থানীয় পর্যায়ে, এই যে তারা যেটা প্রচার করে টেম্পু স্ট্যান্ড দখল, টেম্পুবাজি, এতে বিএনপির জনপ্রিয়তা যতটা না কমেছে, নতুন দল হিসেবে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে, উপদেষ্টাদের বিরুদ্ধে যেই সব অভিযোগ উত্থাপিত হয়েছে, ওইসব অভিযোগে নির্বাচন করার মতো শক্তি তারা অর্জন করতে পারেন নাই। আপনি এক বছর একটা নতুন একটা রাজনৈতিক দল হয়েছে, যেই দলের যারা লিডার নেতৃত্ব কি জুলাই আগস্টের মতো একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, তাদের গঠিত দলের এখন আসলে খুব ভয়াবহ অবস্থা। তারা আমি বলি, আমার কাছে মনে হয় এই দলের যারা গুটি কয়েক ছাড়া অধিকাংশ নেতা কর্মীদের কথাবার্তা দেখলে আমাকে তাদের মানসিকভাবে সুস্থ মনে হয় না, মানসিকভাবে স্থির মনে হয় না। কারণ এই দলের পক্ষে তো এখন জোয়ার থাকবে। এরা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, শেখ হাসিনার মতো ফেসিবাদকে হটাতে তারা সামনে থেকে মিছিল করেছে। তাহলে এই দলের এই পরিণতি বা অবস্থাটা কেন? কারণ ওই যে তাদেরকে মানে নিয়ে গেছে আরেক পথে, ভুল পথে কিন্তু নিয়ে তারা তো গিয়েছে। বলছে যে বিএনপির কোমর ভেঙে যাচ্ছে দিন দিন, মানে না, এক এটা একজন। তারা বলছে বটে। তারা হুম। তাদের যদি কোমর আসলে ওই রকম শক্তিশালী থাকতো, নির্বাচনে আসার জন্য তারা ভয় পাইতো না। এটা আমরা এখন পরিষ্কার বুঝি বা বলতে পারি যে এই যে কম সংস্কার হবে, জুলাই সনদ ঘোষণা করা হবে না, না করলে আমরা নির্বাচন করতে দিব না, এই করতে দিব না, সেই করতে দিব না। এখন বাংলাদেশের রাজনীতিতে জোর করে কোনো ধরনের পরিবর্তন বা আটকে রাখার সক্ষমতা তাদের নাই। একদম পরিষ্কার ভাবে যদি বলি, আমরা রাষ্ট্রের যে আপনার, হ্যাঁ তারা সরকারে আছে, কোনোভাবে তারা উপদেষ্টাদের দিয়ে কথা বলাচ্ছে, প্রধান উপদেষ্টার উপর তারা প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু আমি পরিষ্কার ভাবেই বলি, বাংলাদেশে এখন সব মানুষ নির্বাচনের পক্ষে।
সারোয়ার ভাই যেটা বললেন, এই যে রাষ্ট্র তো স্টেট তো ফাংশন করছে না। আপনি পুলিশ 1 বছর হয়ে গিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে চট্টগ্রামে 3 জনকে পিটিয়ে, একজনকে মনে হয় পিটিয়ে মেরে ফেলছে ওই রাতের বেলা। মব মব হুম। বলে 3 কিশোরকে পিটাইছে, এর মধ্যে একজন মারা গেছে। একজন না 3 জনই মারা গেছে, আমি পরিষ্কার বলতে পারছি না, বাট মব এই যে তাদেরকে চোর বলে পিটিয়ে মেরে ফেলা, এই মবের যে একটা কয়েকদিন আগে রংপুরে চোর বলে 2 জনকে রাতের বেলায় মেরে ফেলছে। এই যে এরকম একটা মানে ভয়ের পরিবেশ, আপনি ঢাকা শহরে এখন হাঁটবেন, আপনাকে যে কোনো 10 জন ঘিরে ধরে পিঠে মারা ফেলতে পারে। মব কি আপনি পকেট মারছেন, এখন আদৌ মারছেন কিনা, আপনি আদৌ পকেট মার না হুম। ভদ্রলোক, তার কোনো নিশ্চয়তা নাই। এই যে সার্বিক যে অবস্থা সারা দেশে, 1 বছরে তো অবস্থার কোনো উন্নতি হয় নাই। তাইলে কিন্তু সাধারণ মানুষ চাচ্ছে যে এখন দেশে একটা নির্বাচন হোক, নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকার আসুক, মানুষ স্বস্তির নিঃশ্বাস পেল। জুলাই আগস্টে বিপ্লব করেছিলাম, কিন্তু আমরা আরেক অনিশ্চয়তার মধ্যে যাওয়ার জন্য না। পরিষ্কারভাবে এই সরকার ব্যর্থ হয়েছে এবং এনসিপি ব্যর্থ হয়েছে তাদের রাজনৈতিক এজেন্ডা স্থাপন করতে। যেই কারণে এখন এনসিপি যতই বলুক যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, জামাত যতই বলুক পিআর না হলে নির্বাচন হবে না, আমার মনে হয় না এনসিপি এবং পিআর এর নির্বাচন আটকানোর সেই সক্ষমতা বা জনসমর্থন আছে। ধরেন আমরা কথাবার্তা শুনে যা বুঝি, সেনাবাহিনী এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে। তারা 1 বছর ধরে সেনানিবাসের বাইরে আছে, সেনা মোতায়েন আছে বাংলাদেশে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তাইলে এখানে বলতে পারেন যে সেনাবাহিনীকে নামানো হয়েছে, সেনাবাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, নয়তো সেনাবাহিনী ব্যর্থ হচ্ছে। তো সেনাবাহিনী কেন এটার দায়ভার নিবে? এই যে পরিস্থিতি যে ভালো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তো সেনাবাহিনী নির্বাচন চায়, সেনা প্রধানের কথাতে আমরা শুনেছি, উনি দরবারে বলেছেন, এবং সেনা প্রধানদের উদ্দেশ্য করে, সেনাবাহিনীকে উদ্দেশ্য করে এই এনসিপির নেতারা বা উপদেষ্টারা যেইভাবে কথাবার্তা বলেন। আর সেনা প্রধান তো সর্বশেষ একটা দরবারে নাকি মিটিং এ বললেনই যে তাদের বয়স কম, তারা ভুল বুঝে বলেছে, বয়স হলে যখন তারা বুঝতে পারবে, লজ্জা পাবে তখন। এইটা উনি হয়তো বা কথার কথা বলেছেন, কিন্তু এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ, এমনকি সেনাবাহিনীর সদস্যরা ভালোভাবে নেয় নাই। তো এই যে সরকারের যে বিভিন্ন আপনার স্টেক হোল্ডার গুলো আছে, সেনাবাহিনী নির্বাচন চায়, আমি যতটুকু জানি পুলিশ বাহিনীও নির্বাচন চায়। তাদের কোনো কমান্ড নেই, তারা কি করবে বুঝতে পারে না, তারাও নির্বাচন চায়। আপনি মানে আমলাতন্ত্র কার দেখেন। কমেন্ট মানবে, মানে সরকারের হ্যাঁ, কমেন্ট মানবে হ্যাঁ, না দলের কমেন্ট। হুম। এই আমলাতন্ত্রে আমলাদের সঙ্গে কথা বলেন, তারাও নির্বাচন চায়। কয়েকদিন আগে হুম। এনবিআর এ আন্দোলন হয়েছে, সেখানে 36 জনকে আবার সাসপেন্ড করা হয়েছে। নানা এখানে সংকট আছে। এনবিআর এর লোকজনের সঙ্গে আমি আজকে সকালে কথা বলেছি, তারাও চাচ্ছে যে নির্বাচন হোক, এবং তারা মনে করছে নির্বাচন হলে এনবিআর এর সঙ্গে প্রশাসন ক্যাডারের যে একটা সংকট তৈরি হয়েছে এনবিআর সংস্কার নিয়ে, সেটারও সমাধান হবে। বড় দল হিসেবে বিএনপি নির্বাচন চায়। তাইলে পরে এখন যদি শুধু এনসিপি আর জামাত নির্বাচন না চায়, তাইলে পরে আমার মনে হয় না এটা দেশের মানুষ গ্রহণ ইসলামিক করবে। আমার কেন আন্দোলন, কিছু দল আছে ইসলামিক একটা আন্দোলন, কিন্তু প্রতিদিনের ইসলামিক আন্দোলন, এবং আমি বলতে চাচ্ছিলাম ইসলামিক আন্দোলন এবং জামাতের উপর ভরসা রাখার কোনো সুযোগ নাই। তারা হচ্ছে যে হুমায়ুন সরকারের গানের মতো আধা পথে এনসিপি কে রাইখা নির্বাচনে অংশগ্রহণ করে ফেলবে। জামাত হইল সেই দল যারা আপনার এরশাদের অধীনে 1986 সালে নির্বাচন করেছে। তাদেরকে এখন তারা, আমার 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 ধারণা জামাত শেষ পর্যন্ত নির্বাচনে যাবে। আর জামাত যদি নির্বাচনে নাও যায়, সেটা বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি গুরুত্ব ফেলে না। জামাতের ভোট কত শতাংশ? 7-8%। জামাত তো বাংলাদেশে কখনো একটা জোটের সঙ্গে ক্ষমতায় ছিল, 4 দলীয় জোটের সঙ্গে, কিন্তু এককভাবে তারা কখনো ক্ষমতায় যাইতে পারে নাই। এককভাবেও তারা কখনো ক্ষমতায় যাইতে পারবে বলেও মনে হয় না, তাদের সেই সক্ষমতা নাই। তাইলে সারোয়ার ভাই নাম উল্লেখ না করেই বললেন যে ছোট ছোট দল। ছোট দল বলতে তো আমরা এখন জামাত এবং এনসিপি কেই বুঝি। এরা যদি নির্বাচনে না যায়, আমার মনে হয় না এটা বাংলাদেশে খুব বেশি একটা মানুষজনের মানে খুব একটা প্রভাব, হ্যাঁ, প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে না। কারণ আমরা তো আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিব না, বড় দল হিসাবে। আওয়ামী লীগ নাই, তারা ফেসিবাদের দায়ভার তারা বহন করতে হবে, এটা তাদের বিচারের মুখোমুখি হতে হবে, সাজা ভোগ করতে হবে। এরপরে বিএনপি আসবে, বিএনপির সঙ্গে যারা নির্বাচনে আসবে তাদেরকে নিয়ে নির্বাচন হবে। এই আপনার সংস্কারের জন্য অমুক তমুক এই সেই বলে তো আমরা অনির্দিষ্ট কালের মধ্যে তো অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে পারি না, এটা সম্ভব না। এটা কোনোভাবেই সম্ভব না। এরা যেটা বলছে, এই সরকারের এদের তো কথাবার্তারই তো ঠিক নেই। জামাত সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। একবার বলে যে হ্যাঁ আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, আরেকবার বলে না আমরা মার্চে নির্বাচন করব। জামাত হয়তোবা চাচ্ছে যে তারা একটা চাপ প্রয়োগ করে বিএনপির কাছ থেকে কোনো ধরনের নিশ্চয়তা পায় কিনা যে তারা 20-30টা আসন পেলে আমার ধারণা তারা নির্বাচনে চলে যাবে। এটা তো পরিষ্কার, এটা 86-তে তো তারা এরশাদের এনসিপির সঙ্গে। ক্ষেত্রেও শোনা যাচ্ছে যে বিএনপির সাথে এক ধরনের দর কষাকষি করছে, জামাত যেরকম করছে এনসিপিও করছে।
এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এই মুহূর্তে, যেহেতু যদি আপনার সব দল যার যার অবস্থা থেকে নির্বাচন করে এবং বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাইলে পরে আমি মনে করি এনসিপির পক্ষে একটা আসনও জিতা সম্ভব না, এবং জামায়াত ইসলামের পক্ষেও খুব বেশি আসন জিতা সম্ভব না। তারা যেটা আশা করছে যে জামাত যদি বুঝতে পারতো যে তারা 30-40টা, প্রত্যেক দলেরই কিন্তু একটা নিজস্ব অ্যাসেসমেন্ট থাকে, নিজেরা একটা জরিপ করে তথ্য সংগ্রহ করে। জামায়াত ইসলামী যদি বুঝতে পারতো যে তারা নির্বাচনে গেলে 30-40টা আসন পাবে, আমার ধারণা এইসব সংস্কার টংস্কার বাদ দিয়ে জামাত নির্বাচনে যাওয়ার রাস্তায়, কেন 2008-এর নির্বাচনে যায় নাই এটা তোমরা সবাই জানি। ওই সময় তো জামাতের চাপে পড়ে বিএনপি নির্বাচনে যেতে বাধ্য হয়েছে। এটা তো এই যে এদের নেতা ফাঁসির দণ্ডপ্রাপ্ত যে আসামি কামারুজ্জামান, উনার বই তো লিখেছে সেনাবাহিনীর ফাঁদে পড়ে ওই সময় ডিজিএফআই এর ফাঁদে পড়ে, এই যে কি ডিজিএফআই এর চিফ ছিল তাদের সঙ্গে দেখা টেখা করে তাদেরকে নির্বাচনে নিয়েছে। 2008-এ তো জোট সরকারের নির্বাচনে যাওয়ার মতো, জোট যে 4 দলীয় জোট, তাদের নির্বাচনে যাওয়ার মতো অবস্থা ছিল না। তারা নিশ্চিত হারবে এবং এরকম একটা মেকানিজম হবে সেটা জানতো, কিন্তু তারপরেও কিন্তু জামাত গিয়েছে, এবং জামাতের এই ইচ্ছার কারণে কিন্তু বিএনপিও নির্বাচনে যেতে বাধ্য হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে জামাতের নির্বাচনে না যাওয়ার কোনো আমি শঙ্কা দেখছি না। শেষ পর্যন্ত তারা যাবে, ওই গিয়ে যা হয় আর কি, তারা মাঝ থেকে আধা পথে গিয়া এনসিপির কোমর ভাঙবে আর কি।